53 বছর পর আবারও স্বাধীন হয়েছে বাংলাদেশ। স্বাধীনভাবে কথা বলতে শুরু করেছে মানুষ। স্বাধীনতার সুখ উপভোগ করতে পারছে আজ সকল আমজনতা। আর এটা কেবল সম্ভব হয়েছে বাংলাদেশের ছাত্রদের জন্য। এখন প্রশ্ন, বাংলাদেশ তো স্বাধীন হলো, কিন্তু বাংলাদেশের ক্রীড়াঙ্গন কি স্বাধীন? যদি তা না হয় তবে কবে হবে বাংলার ক্রীড়াঙ্গন স্বাধীন, কবে হবে দখলমুক্ত? এটাই এখন সকল ক্রীড়াপ্রেমীদের প্রশ্ন। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ছিল ফুটবল, আর এই ফুটবল বিগত 15 বছর ধরে কালো থাবার কবলে বন্দী হয়ে আছে। বিগত 15 বছর ধরে ডুবতে থাকা এই ফুটবলকে বাঁচাতে এগিয়ে এসেছিল অনেক লোক ও ব্যবসায়ী প্রতিষ্ঠান। কিন্তু ফুটবল বাঁচানো তো দূরে থাক, নিজেদের ব্যবসা বাণিজ্য আর পিঠ নিয়ে বাঁচতেই তাদের খেতে হয়েছিল হিমশিম আর ছাড়তে হয়েছিল দেশ। কেন বলছি কথা? তাহলে চলুন দেখে আসা যাক এক নজরে এমনই একজন মানুষ যিনি ফুটবলের উন্নয়ন করতে এসে পড়েছিলেন ভয়ঙ্কর বিপদে। কয়েকবার ছাড়তে হয়েছিল দেশ, স্পন্সরের নামে পড়েছিলেন চাঁদাবাজির খপ্পরে। বলছি যার কথা, তিনি আর কেউ নন, তিনি তরফদার মোহাম্মদ রুহুল আমিন। দেশের অন্যান্য সেক্টরের মতো দেশের ফুটবলেও জেঁকে বসেছিল অবৈধ ক্ষমতা লিপসু গং সালাউদ্দিন মুর্শিদিরা, এবং তাদের বড় হাতিয়ার ছিলেন বাংলার সেই ভয়ঙ্কর দরবেশ বাবা ওরফে সালমান এফ রহমান। কে এই তরফদার মোহাম্মদ রুহুল আমিন এবং কি কি অবদান রেখেছিলেন এই ফুটবলের উন্নয়নে ও বাংলার ক্রীড়াঙ্গনে? বাংলাদেশের অন্যতম এই ক্রীড়া সংগঠকের সোনা ফলানোর গল্পটা মনে মুন্নার রেখে যাওয়া হাজারো বাঙালির আবেগ ফুটবল দিয়ে শুরুটা হয় তার। আপাতমস্তক অপদার্থ বাফুফে কর্মকর্তাদের একের পর এক অনিয়মে এবং সেই ফুটবল ব্যর্থতার বোঝা বইতে না পেরে সমর্থক থেকে শুরু করে স্পন্সর প্রতিষ্ঠান সবাই যখন মুখ ফিরিয়ে নিচ্ছিল, ঠিক তখনই যেন ফুটবলে বসন্তের হাওয়া দেন দেশের ক্রীড়াঙ্গনের অন্যতম এই সংগঠন। আর এই হাওয়াতেই জনপ্রিয় হয়ে উঠতে শুরু করেন তরফদার। আর তখনই তিনি এই গংদের জন্য কাল হয়ে উঠতে শুরু করেন। 2020 সালে বাফুফের নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছা পোষণ করেন এই তরফদার। আর যখন তিনি এই নির্বাচনের ঘোষণা দেন, ঠিক তখনই বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের বন্ধু পরিচয়ধারী, বাংলার ফুটবল পাড়ায় পরিচিতি পাওয়া মিস্টার সালাউদ্দিন সহ বাংলাদেশের ফুটবলের আরেক রাঘব বোয়াল, যিনি কিনা দুর্নীতির দায়ে এই 2024-এই ফিফা থেকে সতর্কবার্তা পেয়েছিলেন এবং সাথে গুনেছিলেন 13 লক্ষ টাকার জরিমানা, সেই সাধু সন্ন্যাসীর রূপ ধারণ করা সালাম মুর্শিদির কথা বলছি। ক্ষমতার অপব্যবহার করে এরা তরফদার মোহাম্মদ রুহুল আমিনকে নির্বাচন থেকে সরে আসতে বাধ্য করান। সালাউদ্দিন সালাম মুর্শিদি গংরা ঠিকই জানতেন সাইড পাওয়ারটেকের কর্ণধার নির্বাচনে অংশগ্রহণ করলে তাদের গলায় ঝুলবে পরাজয়ের মালা। কারণ ফুটবল পাড়ায় সবারই জানা ফুটবলে তরফদারের অবদানের কথা। বাংলাদেশে তরফদার মোহাম্মদ রুহুল আমিন প্রথমবারের মতো নিয়ে এসেছিলেন ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগ BSL, এবং সূচনাটাও হয়েছিল বেশ ভালো, যা ভারতের ISL এর ন্যায় একটি ফুটবল লিগ। মূলত এই BSL এর স্বপ্নদ্রষ্টা ছিলেন তিনি চেয়েছিলেন দেশের ফুটবলকে ইউরোপিয়ান স্টাইলের ছোঁয়া দিতে। তাই 2016 সালে তিনি জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এর উদ্বোধন করেছিলেন। কিন্তু তা নস্যাৎ করে দেওয়ার জন্য অনুষ্ঠানে আসেননি মিস্টার সালাউদ্দিন। সেই বছরই বাংলাদেশের সর্বোচ্চ ফুটবল লিগ বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে বাফুফের স্বত্বাধিকার হিসেবে ফুটবল ফেডারেশনের সঙ্গে 5 বছরের চুক্তি করেন এই তরফদার। BPL ফুটবলকে এই প্রথমবারের মতো সম্প্রচারেও নিয়ে আসেন তিনি। ফুটবলকে করে তোলেন আধুনিকীকরণ এবং কমার্শিয়ালাইজেশন। একই সাথে 2017 সালে পৃষ্ঠপোষকন ছিল বাংলাদেশ দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ ফুটবল লিগ। তখন তার প্রতিষ্ঠান সাইড পাওয়ারটেক পৃষ্ঠপোষক হিসেবে এগিয়ে আসেন এবং বিপুল অর্থায়ন করেন যাতে রুট লেভেলের ফুটবলের উন্নয়ন হয়। এদিকে দেশের ফুটবলার উঠে আসবে তৃণমূল থেকে, সে ভাবনা মাথায় রেখে তিনি বাংলাদেশে 64 জেলায় চালু করেন অনূর্ধ্ব 20 ফুটবল টুর্নামেন্ট। তার নেতৃত্বে ক্লাব ব্যবস্থাপনাতেও এসেছিল আধুনিকায়ন। পুরো দেশে একযোগে চালু করেছিলেন বাংলাদেশ ফুটবল লিগ। তিনি চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতিও নির্বাচিত হয়েছিলেন। এরপরেই চলে আসে করোনা মহামারী। এই করোনা মহামারী যখন দেশে বিদেশে চলছিল, পৃথিবীর প্রতিটি মানুষের যখন কেউ কাউকে নিয়ে ভাবার সময় ছিল না, ঠিক তখনই পুরো দেশের ফুটবলার থেকে শুরু করে রেফারি সবাইকে দিয়েছেন আর্থিক সহায়তা।
আর এমন একজন জনপ্রিয় সংগঠককে বাফুফে নির্বাচন থেকে সরিয়ে দিতে বাধ্য করেছিলেন সালাম মুর্শিদি গংরা। সেখানেই থেমে থাকেননি সালাম মুর্শিদি গংরা, বরং তার ক্লাব সাইফ স্পোর্টিং ক্লাবকে বাংলাদেশ ফুটবল থেকে একরকম সরিয়ে নিতেই বাধ্য করেছিলেন তারা। আর তিনি যখন ফুটবল থেকে হয়েছেন বিতাড়িত, এরপর আর কখনো দেশের ঘরোয়া ফুটবল মাথা তুলে দাঁড়াতে পারেনি এবং সেই ক্ষোভ বিভিন্ন সময়ে আমরা দর্শকদের মধ্যে দেখেছি। আপনি একটা লিগ দেখেন, বাংলাদেশের লিগ 22 নম্বরে, বাংলাদেশের ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে ফুটবলের লিগ 22 নম্বরে। একটা ফুটবলের লিগের ভিতরে যে পরিমাণ ইনভেস্ট করে তার অর্ধেকও করা হয় না বাংলাদেশের ফুটবল লিগের ভিতরে। তাহলে সেখান থেকে আপনি কীভাবে একটা ভালো প্লেয়ার আপনি আশা করেন? আমাদের সালাউদ্দিন কি মরে গেছে? আমার সালাম মুর্শিদি কি মরে গেছে? শুধু ফুটবলে কেন হবে, বাংলাদেশের প্রেক্ষাপটে জনপ্রিয়তার ঢের পিছিয়ে থাকা দাবা থেকে সুইমিং, এমনকি গলফেও রুহুল আমিন সাহেব দিয়েছেন জ্যোৎস্নার আলো, দিয়েছেন স্পন্সরের সহযোগিতা। সাইফ পাওয়ারটেকের নেতৃত্বে দেশে 8 বার হয়েছিল গলফ টুর্নামেন্টের আয়োজন। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এসব অবদান রাখার জন্য এশিয়ান ম্যাগাজিন বাংলাদেশ গ্রেটেস্ট লিডার্স 2021 ও 22 ভূষিত হন তিনি। ক্রীড়াঙ্গনে অসামান্য অবদান রাখার জন্য বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কর্তৃক 2021-22 সালে শ্রেষ্ঠ পৃষ্ঠপোষকের খেতাবও পান তিনি। এমনকি ভারতের মাদার তেরেসা পুরস্কার অবধি জিতেছেন এই মানুষটা। ভাবা যায়, যিনি আন্তর্জাতিক পর্যায়ে এত পুরস্কার জিতেছেন, সেই মানুষটা কি নিজ দেশে প্রাপ্য পাওনাটুকু পেয়েছিলেন? এমন প্রশ্নের সহজ উত্তর না। কারণ আমরা দেখেছি এই স্বৈরাচারী সরকার আমাদের রত্ন নোবেল বিজয়ীকেও তার প্রাপ্য সম্মান কখনো দেন নাই। তো তার অনুসারীগণ কিভাবে তরফদারকে সম্মান দিবেন? এবার আসা যাক সালমান এফ রহমানের কথায়। কি করেছিলেন এই দরবেশ বাবা রুহুল আমিনকে? আগেই বলেছিলাম, যখন তিনি 2020 সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি হিসেবে নির্বাচনের ঘোষণা দেন, ঠিক তখনই সালাউদ্দিন ও মুর্শিদি গংরা শরণাপন্ন হন সাবেক স্বৈরশাসক হাসিনার। শেখ কামালের বন্ধুকে রক্ষা করার জন্য এই হাসিনা দায়িত্ব দেন তার সরকারের বাণিজ্য ও অর্থ উপদেষ্টা দরবেশ বাবাকে। আর সে সুযোগেই শুরু হয় রুহুল আমিনের প্রতি নির্যাতন। রুহুল আমিনকে বিভিন্ন মাধ্যম থেকে সরাসরি ফোন দিয়ে হুমকি দিয়ে বলিয়েছিলেন, যদি বাংলাদেশে ব্যবসা করতে হয় তবে যেন সালাউদ্দিনের বিরোধিতা না করে, না হয় তাকে করবেন দেশ ছাড়া। যেই কথা সেই কাজ। রুহুল আমিন সাহেব তা প্রত্যাখ্যান করলে অফিসে পরিকল্পিত লোক পাঠিয়ে অফিসে করেন হয়রানি, নিপীড়ন। অন্যদিকে তার অফিসের সকল প্রজেক্ট বন্ধ করার জন্য ব্যাংক অর্থায়নও বন্ধ করে দেন। কারণ সালমান এফ রহমান ছিলেন ব্যবসায়ীদের ও ব্যাংকারদের মাফিয়া, তা সবাই জানেন। আজ বাংলাদেশের ছাত্রদের হাত ধরে দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে আমাদের এই বাংলাদেশ। তাই এখনই সময় বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে স্বাধীন করা এবং বাংলার ফুটবলকে কালো থাবা থেকে মুক্ত করা। আর এজন্য দরকার এই তরফদারের মতো ব্যবসায়ীদের আবার ফিরে আনা, যেটা কেবলমাত্র সম্ভব এই ছাত্র সমাজের হাত ধরেই।